বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত বিনিয়োগকারী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। শুভ অপরাহ্ন। আজ ১লা মার্চ, রোজ শনিবার। আজকে আমি আপনাদের সাথে আপনাদের অনুরোধের বেশ কয়েকটি স্টক নিয়ে আলোচনা করার জন্য হাজির হয়েছি। আশা করি আপনারা সকলেই ধৈর্য সহকারে আজকের এই আলোচনাটি শুনবেন। একই সঙ্গে আমি প্রথমবারের মতো আমার চ্যানেল যারা শুনছেন তাদেরকে বিশেষভাবে অনুরোধ করব, অবশ্যই আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। একই সঙ্গে আপনাদের যদি কোনো অনুরোধের স্টক থাকে সেটি অবশ্যই আপনারা কমেন্টসের মাধ্যমে লিখে আমাকে জানাবেন। এছাড়াও যারা প্রতিনিয়ত আমার আলোচনা শোনেন তাদেরকেও আমি আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। একই সঙ্গে আপনাদের যদি কোনো অনুরোধের স্টক থাকে সেটি অবশ্যই আপনারা কমেন্টসে লিখে আমাকে জানাবেন। আমি সেটি নিয়ে অবশ্যই আপনাদের সাথে আলোচনা করব। আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে এবং আমার যে চ্যানেলটি রয়েছে, আপনাদের যে ধরনের অনুরোধের স্টকগুলো রয়েছে, আমি আসলে এত বেশি স্টক থাকে যার কারণে আমি সবগুলো স্টকের অ্যানালাইসিস করে কাভার করতে পারি না। আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে আসলে যেই স্টকগুলো নিয়ে আপনারা জানতে চান, আমি সেই স্টকগুলোর সাথে সাথেই আপনাদেরকে রিপ্লাই দিই, লিখে জানিয়ে দিই। তো কমেন্টস সেকশনে যে স্টকগুলো থাকে সেই স্টকগুলো আমি কিন্তু প্রায়ই আপনাদের অনুরোধের স্টক নিয়ে আমি কথা বলি। সুতরাং আপনাদের অনুরোধের স্টকগুলো আপনি যদি ২-৩ দিনের আলোচনা শুনে থাকেন তাহলে দেখবেন আপনার অনুরোধের স্টকটি কিন্তু আলোচনায় থাকে। হয়তো আজকের আলোচনায় আপনি কমেন্টস করছেন, হয়তো করা হয়নি, কিন্তু ঠিক এই আলোচনাটি বা ওই স্টকটির আলোচনায় আমি ৪ থেকে ৫ দিন বা ২ থেকে ৩ দিন আগে আমি করেছি। যেহেতু আমরা সবাই বিনিয়োগকারী, আমাদের যে ধরনের স্টকে আমরা বিনিয়োগ করে থাকি প্রায় ম্যাক্সিমাম মানুষেরই কিন্তু একই ধরনের স্টকে বিনিয়োগ থাকে। সুতরাং আপনারা একটু পূর্বের আলোচনা শুনলেও অনেক স্টকের আলোচনা পাবেন। আর যাদের অনুরোধের স্টক নিয়ে আলোচনা করতে পারি না, তাদের কাছে আমি ক্ষমা প্রার্থী। আপনারা একটু সময় দিলে অনেক সময় আমি হোয়াটসঅ্যাপে আমার কমেন্টস গ্রুপে আমি আপনাদেরকে লিখে দিই। তো আমি যদি সেটি নাও পারি তাহলে আমাকে হোয়াটসঅ্যাপে নক করলেও আমি আপনাদের অনুরোধের স্টকটি নিয়ে তখন কিন্তু জানাতে পারবো। সুতরাং আপনারা আমাকে হোয়াটসঅ্যাপে নক করলেও আমি আপনাদেরকে বলবো। সুতরাং আপনারা আমার উপর রাগ করবেন না। আমি বিনীতভাবেই আপনাদেরকে বলছি যে আপনারা, অনুরোধ করেই বলছি যে আপনাদের যদি কোনো স্টকের অ্যানালাইসিস বাদ পড়ে যায় তাহলে সেটি অবশ্যই আপনারা আমাকে হোয়াটসঅ্যাপে বলবেন বা কমেন্ট সেকশনে আপনারা লিখে জানালে আমি বলে দিতে পারবো যে আসলে এটি কেমন করতে পারে। তো এই হচ্ছে মূলত আপনাদের কাছে আমার বিনীত নিবেদন। তো আপনারা সকলেই আমার এই নিবেদনটুকু রাখবেন বলে আমি প্রত্যাশা করি। আর আমার উপরে কেউ গালিগালাজ করেন না। আমি আপনাদের জন্যই আছি। আপনারা আমাকে অবশ্যই ভালোবাসেন, এটি বলার অপেক্ষা রাখে না। তো যাই হোক, প্রথমে আমি আপনাদের যে অনুরোধের স্টকটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে সোনালী পেপার। আমরা সোনালী পেপার নিয়ে খুব সংক্ষিপ্ত পরিসরে আপনাদেরকে একটু জানানোর চেষ্টা করি। আপনারা দেখেছেন যে সোনালী পেপারের প্রাইস অ্যাকশনটা আমরা দেখেছিলাম, অনেক বড় একটা প্রাইস অ্যাকশন ছিল এই সোনালী পেপারে। সেই শেয়ারটি কারেকশন দিতে 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 একেবারে ইয়ারলি লো ১২১ টাকা করে ফেলেছে। এখন আমরা ৫২ সপ্তাহের যে হাই যদি দেখি তাহলে দেখতে পাই যে শেয়ারটির হাই হচ্ছে ৫৯৫ টাকা। শেয়ারটির ক্যাশ ডিভিডেন্ড হিস্ট্রিটা মোটামুটি ভালো, একেবারে খারাপ করেনি। পাশাপাশি সেকেন্ড কোয়ার্টার যে ইপিএসটা এসেছে সেটিও ভালোই এসেছে এবং সেখান থেকেই শেয়ারটির কিন্তু একটা মুভমেন্ট আমরা দেখেছিলাম এবং অনেকেই এই মুভমেন্টে ১২৫-২৬ টাকায় যাদের বাই ছিল তারা কিন্তু অনেক ভালো ১৬৮ টাকা এই লেভেলে সেল করে ভালো প্রফিট টেক করেছেন। এখন সেখানে আরএসআইটাও অনেক বেড়ে গিয়েছিল। সেই আরএসআইটা কারেকশন জোন এসে আপনারা হিস্টোগ্রামের বারগুলো দেখতে পাচ্ছেন, সেখানেও ধূসর এবং ছোট হয়ে এসেছে। এমএসিডি, মুভিং এভারেজ সবকিছুতেই এখন খুব সেল সিগন্যালের কাছাকাছি অবস্থান করে। সুতরাং আমি যেটি বলবো যে এই স্টকটির একটা কারেকশন জোন খুব শীঘ্রই ফেস করবে এবং সেই ফেজটা ১৫৪ টাকা এই লেভেলটাতে আসার একটা সম্ভাবনা রয়েছে এবং হাই ছিল ১৬৮ টাকা, রিসেন্ট যে হাই, সেই রিসেন্ট হাই থেকে ১৫৪ টাকা এই লেভেলে আমরা শেয়ারটির একটা কারেকশন দেখব। এবং আপনারা দেখেছেন যে পেপার অ্যান্ড প্রিন্টিং সেক্টরের বেশ কিছু স্টক, আমরা হাক্কানি পালের কথা বলতে পারি যে ভালো পারফর্ম করছে, তো এটিও পারফর্ম করবে। একটু সময় দিতে হবে, সময় দেন। আশা করি আপনাদের এই যে উচ্চ মূল্যে যাদের বাই রয়েছে হয়তো সেই বাই প্রাইসে আসতে যেতে হয়তো একটু সময় লাগবে, তবে একটা কথা উড়িয়ে দেওয়া যায় না যে এই স্টকটির পাবলিক হোল্ডিং খুবই কম, মাত্র ৮৬ লক্ষ শেয়ার। সুতরাং যে কোনো মুহূর্তেই যে কোনো কিছু ঘটতে পারে, বাট আমরা সাধারণ বিনিয়োগকারীরা যেটা
করি যে আমরা অপেক্ষা করতে খুব অভ্যস্ত না। তো ছোট ছোট প্রফিট টেকিং এর মাধ্যমে বাই সেলের মাধ্যমে আমি বলবো যে স্টকটি থেকে পূর্বের যে পূর্বের যে বাই রেটে কেনা রয়েছে সেটিকে কমিয়ে নিয়ে আসা সম্ভব যদি এক্সপার্ট ট্রেডার আপনারা হয়ে থাকেন। সেটির পি রেশিও ভালো, ন্যাব যথেষ্ট পরিমাণ ভালো, ইপিএসও আমার কাছে প্রশংসনীয় একটি ইপিএস রয়েছে। তো স্টকটি যদি 154 টাকা থেকে 153 এই লেভেলে বাই করতে পারেন এবং এই সাপোর্টটাকে যদি রেসপেক্ট করে, তো সেক্ষেত্রে আমি বলবো যে 170 টাকায় আবারও স্টকটি থেকে আপনারা প্রফিট টেক করতে পারবেন। তো এই হচ্ছে মূলত সোনালী পেপার নিয়ে আমার সংক্ষিপ্ত পরিসরের আলোচনা। এরপরে এসপিসিএল এই স্টকটি নিয়ে আপনাদের জানার আগ্রহ রয়েছে। এসপিসিএলটা আসলে আমার কাছে যেটি মনে হয় যে স্টকটি যে সেক্টর ওয়াইজ যে মুভমেন্ট, সেই মুভমেন্টটা পায়নি। একই সঙ্গে এই ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টরের মুভমেন্টটাও নাই। তো এখানে শেয়ারটি একটা সাইডওয়েজ মুভমেন্ট দিয়ে ঘোরাফেরা করছে। তার ইয়ারলি যে হাই ছিল 65 টাকা 50 পয়সা, বাট সেখানে এখন যাইতে পারেনি। গতদিনেও সে আনচেঞ্জ অবস্থাতেই শেষ হয়েছে। গতদিনের হাইয়ের যে হাই ছিল এই দিন কিন্তু তার থেকে বেশি, অর্থাৎ সরি, গতদিন হাই ছিল 35 টাকা 34 টাকা 40 পয়সা। এই দিনের এবং 26শে ফেব্রুয়ারি এই স্টকটির হাই ছিল আমরা দেখতে পাচ্ছি 35 টাকা 40 পয়সা, অর্থাৎ সেই হাইয়ের নিচেই অবশ্যই ক্লোজ দিয়েছে। এখানে একটা কারেকশন জোন আমরা স্টকটিতে পাবো এবং সেই কারেকশন জোনটা আমরা এই 34 টাকার এই লেভেলে হয়তো পেয়ে যাব এবং এখান থেকে স্টকটি যদি আবার ভলিউমটা পেয়ে যায় তাহলে আপট্রেন্ডে যাবে। স্টকটির হিস্টোগ্রামের বারগুলো ছোট এবং ধূসর হয়ে আসে। এমএসিডি মুভিং অ্যাভারেজ অনুযায়ী শেয়ারটিতে বাই সিগন্যাল থাকলেও সেটি খুব বেশি সাস্টেনেবল করবে না, যেহেতু মার্কেটে আমরা একটা কারেকশন ফেস করছি ছোটখাটো। তো এই কারেকশন জোনের মধ্যে দিয়েই স্টকটি ভালো করবে। তো স্টকটির ন্যাব যথেষ্ট পরিমাণে ভালো। এই পিএসটা সেকেন্ড কোয়ার্টার খুব বেশি ভালো আসেনি, বাট পি রেশিওটা খুব সুন্দর। তো এই সাপোর্টটাকে রেসপেক্ট করেই 34 টাকার এই সাপোর্টটাকে রেসপেক্ট করে শেয়ারটি আবারও পারফর্ম করবে এবং সেক্ষেত্রে আমি বলবো যে 36 টাকা এই লেভেলে স্টকটি প্রাথমিকভাবে প্রফিট টেকিং জোন হিসেবে বিবেচিত হবে। তো এই হচ্ছে মূলত এসপিসিএল নিয়ে আমার আলোচনা। এরপরে সিটি জেনারেল ইন্স্যুরেন্স আমরা একটু দেখি। ইন্স্যুরেন্স সেক্টরের এটি সাইডওয়েজ মুভমেন্ট দিয়ে রয়েছে। ভলিউমটা নাই, এক কথাই শেষ। তার যে রেকর্ড ডেট, সরি স্পট ডেটে ছিল 26শে ফেব্রুয়ারি 27শে ফেব্রুয়ারি। তো এখন দেখতে হবে যে এই সাইডওয়েজ মুভমেন্টটা সে আর কতদিন ধরে রাখে, যেহেতু তার 36 টাকা 30 পয়সা ইয়ারলি লো। তো এই ইয়ারলি লোটাকেই শেয়ারটি রেসপেক্ট করবে। এই রেসপেক্ট থেকেই আশা করি সেক্টর ওয়াইজ যে মুভমেন্ট রয়েছে সেই মুভমেন্টের সাথে শেয়ারটি পারফর্ম করবে। এর আগে শেয়ারটি কিন্তু ইয়ারলি হাই ছিল, আপনারা জানেন যে 93 টাকা 90 পয়সা। তো এখন শেয়ারটি সেভাবে পারফর্ম করতে পারেনি। আশা করি শেয়ারটি ভালো করবে সেক্টর ওয়াইজ মুভমেন্টের পরে, সেক্টর ওয়াইজ মুভমেন্টের সঙ্গে সঙ্গে, এবং সেক্ষেত্রে 38 টাকা থেকে 40 টাকার এই যে ব্যারিয়ারটা রয়েছে সেটি আগে সাকসেসফুলি ব্রেকআউট করতে হবে এবং সেটা যদি করতে পারে তাহলে আমরা 46 টাকা থেকে 48 টাকা এই লেভেলে এই সিটি জেনারেল ইন্স্যুরেন্সকে দেখতে পাবো। এরপরে আরডি ফুড নিয়ে আপনারা জানতে চাইছেন। আরডি ফুডের অবস্থা যদি বলি তাহলে খুব শক্ত ভাবেই এই শেয়ারটি একটা প্রাইস অ্যাকশন করবে এবং একটা পজিশনগত দিক দিয়ে শেয়ারটি ভালো অবস্থানে রয়েছে। ভলিউমটাও পেয়েছে এই 29 টাকা 30 পয়সার যে হাইটি রয়েছে সেই হাইটি এবার ভাঙতে পারে কিনা সেটি দেখতে হবে। এর আগেও আরডি ফুড নিয়ে বলেছিলাম, আবারও বলছি, ভলিউমটা যদি গেইন করতে পারে তাহলে স্টকটি ভালো করবে। সেকেন্ড কোয়ার্টার ইপিএসটা ভালো আসছে। এখন সে সাপোর্ট জোন 25 টাকা 90 পয়সার এই সাপোর্টটাকে ধরে শেয়ারটি তার যে পূর্বের হাই 29 টাকা 30 পয়সা, এখানে আমরা শেয়ারটিকে দেখব। সুতরাং এখন যদি কেউ এন্ট্রি নিতে চান সেক্ষেত্রে আমি বলবো যে একটু রিস্কি জোনে হয়ে যাবে। অবশ্যই 26 টাকার আশেপাশে এন্ট্রি নিলে পারে শেয়ারটির জন্য সব থেকে ভালো হতো। তো যারা এন্ট্রি নিয়ে ফেলেছেন তাদেরকে বলবো 29 টাকা এই লেভেল আসলে অবশ্যই শেয়ারটি থেকে প্রফিট টেক করবেন। আর যদি কেউ এন্ট্রি নিতে চান তাহলে আমি বলবো 26 টাকার এই লেভেলে আসলে শেয়ারটিতে এন্ট্রি নিলে প্রফিট টেকিং করাটা আপনার জন্য ইজি হয়ে যাবে। আর শেয়ারটি ভালো, আশা করি এই রিসেন্ট হাইটি সাকসেসফুলি ব্রেকআউট করলে আমরা 35 টাকা থেকে 32 টাকা প্রাথমিকভাবে এই জায়গায় শেয়ারটিকে দেখব। এরপরে
ফেক ডিল নিয়ে আপনাদের অনুরোধ রয়েছে। আমি আবারও বিনীতভাবে আপনাদেরকে অনুরোধ করব, অবশ্যই আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের যদি কোনো অনুরোধ থাকে সেটি অবশ্যই কমেন্টসে এবং আর হোয়াটসঅ্যাপে লিখে আপনারা জানাবেন। আমি সেটি অবশ্যই আপনার সাথে আলোচনা করব। এখন যে ফেক ডিলের কথা দেখছি, ফেক ডিলতেও টেক্সটাইল সেক্টরের একটি স্টক আপনারা জানেন ছোট ছোট মুভমেন্ট দিয়ে যাচ্ছে। এখানে আমরা যদি ইএমএটার কথা বলি, অর্থাৎ এক্সপোটেনশিয়াল মুভিং এভারেজ, সেখানে আসলে এক্সপোটেনশিয়াল মুভিং এভারেজ ধরে শেয়ারটি 200 দিনের যেই সেখানেই অবস্থান করছে সাইডওয়েজ মুভমেন্ট দিয়ে। এখানে শেয়ারটির যে হাই রয়েছে 20 টাকা 40 পয়সা, সেখানে আমার কাছে রিসেন্ট হাই, সেটি যদি টপকাতে হয় শেয়ারটিতে ভলিউমটা করতে হবে। তো এর আগে শেয়ারটি 14% সাধারণ বিনিয়োগকারীদের ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে, পাশাপাশি একটা এই ক্যাশ ডিভিডেন্ডের পূর্বে সে একটা ভালো প্রাইস অ্যাকশন করেছে। তো এখন এই কারেকশন জোনটা বলবো বা সাইডওয়েজ মুভমেন্ট জোনটা যেটি বলবো, এটা শেয়ারটি যদি 19 টাকার উপরে দিয়ে ক্লোজ দিতে পারে তাহলে কিন্তু রিসেন্ট যে হাই 20 টাকা 40 পয়সা সেখানে শেয়ারটি আবারও যাবে। যেহেতু শেয়ারটির পাবলিক হোল্ডিং অনেক বেশি, 5 কোটি 80 লক্ষ, সেখানে শেয়ারটি অবশ্যই আপনার ভলিউমটা গেইন করতে হবে। তো স্টকটি সেকেন্ড কোয়ার্টার ভালো আসে, খুব সুন্দর। পি রেশিও 12.60, ইপিএস ভালো। আমি বলি যে একবারে নো টেনশন দো ফুর্তির একটি শেয়ার ফেক ডিল। এখানে বিনিয়োগ করে যদি কেউ 5 থেকে 6 মাস রাখতে পারে তাহলে অবশ্যই এখান থেকে ভালো প্রফিট পাওয়া সম্ভব। এরপরে আইপিডিসি। আমি একটু শারীরিকভাবে অসুস্থ, তারপরেও আপনাদের অনুরোধের স্টক নিয়ে আমি কথা বলতে খুব পছন্দ করি। তার সেজন্য আসলে অসুস্থ শরীর নিয়েও আপনাদের সামনে চলে আসে। আইপিডিসি ফিনান্স লিমিটেডের এটি ভলিউমটা পাচ্ছে না। হ্যাঁ, ভলিউমটা পেতে হবে। প্রায় 6.5 কোটির উপরে শেয়ার রয়েছে। তো এখানে আমি বলবো যে ভলিউমটা গ্যাদার করা খুবই মানে জরুরি। এখানে টুইন সাইডে ডাউন ট্রেন্ড দিয়ে আবার আপ ট্রেন্ডে যাওয়ার চেষ্টা করেছে, ভলিউমটা পেয়েছে, তবে এর থেকে আরো বেশি ভলিউমটা গেইন করতে হবে। মিনিমাম অ্যাভারেজ ভলিউমের উপরে তাকে অবশ্যই লেনদেন করতে হবে। তো আমি বলবো যে যাদের রয়েছে ফিনান্সিয়াল ইনস্টিটিউশন, যেভাবে আমরা ব্যাংকিং সেক্টরকে 1-2 দিন মুভমেন্টে দেখলাম বা মিউচুয়াল ফান্ডকে 1-2 দিন মুভমেন্টে দেখেছি, তো ফিনান্সিয়াল ইনস্টিটিউশনে যদি এভাবে 1 দিন বা 2 দিন মুভমেন্টে চলে আসে সেক্ষেত্রে একটা প্রফিট পাওয়ার সম্ভাবনা আপনি পেয়ে যাবেন। আর যেহেতু 17 টাকা 60 পয়সা এই লেভেলে স্টকটি ছিল এবং সেখান থেকে মুভমেন্টে গিয়েছে, সুতরাং আমি বলবো যে একটু ধৈর্য ধরেন। ভাগ্য ভালো থাকলে আমরা প্রত্যাশা করি যে স্টকটি থেকে 18 থেকে 19 টাকা এই লেভেলে আপনারা পেয়ে যাবেন। আর যেহেতু মার্চ মাস, ফিনান্সিয়াল ইনস্টিটিউশনের একটা মুভমেন্ট আসলে অবাক হওয়ার মতো কিছু থাকবে না। শুধু ফিনান্সিয়াল ইনস্টিটিউশন না, সেক্ষেত্রে মিউচুয়াল ফান্ড এবং ব্যাংকিং সেক্টর, এই তিনটি সেক্টরকে আমরা একটা মুভমেন্টে দেখতে পারি। সুতরাং এই আশাটা করলে হয়তো আপনারা মুভমেন্টটা যদি হয় তাহলে হয়তো পারবেন। আর হিস্টোগ্রামের বার এমএসিডি মুভিং অ্যাভারেজ বাই সিগন্যালে রয়েছে, আরএসআইটাও আপ ট্রেন্ডে যাওয়ার একটা চেষ্টা করছে। তো এখন এই আপ ট্রেন্ডটা যদি কন্টিনিউ করতে হলে অবশ্যই তাকে প্রথমত ভলিউমটা গেইন করতে হবে এবং সেক্টর ওয়াইজ যে মুভমেন্ট সেই মুভমেন্টটার সঙ্গে তাল মেলাতে হবে যদি আসে মুভমেন্ট সেক্ষেত্রে। এরপরে জিএইচ এআইএল, এই স্টকটি নিয়ে আপনাদের খুব বেশি জানার আগ্রহ, কারণ খুব ছোট ধরনের স্টক। এই স্টক থেকে মূলত 1 টাকা 1.5 টাকা 2 টাকার প্রফিট টেকিং জোনে আসলে অনেক সেল প্রেসার ক্রিয়েট হয়। এখানে আমরা আরএসআইটাকে কারেকশন জোনে দেখতে পাচ্ছি, বেশ উপরে ছিল আরএসআইটা। আমরা দেখতেই পাচ্ছেন যে এখানে আরএসআই এর অবস্থান 75-78-এ উঠে গিয়েছিল, সেখান থেকে এখন 62-তে অবস্থান করছে। তো আমি বলবো যে স্টকটির এই গোল্ডেন হারভেস্ট অ্যাগ্রো লিমিটেড, এটি ফুড অ্যান্ড অ্যালাইড সেক্টরের একটি স্টক। অন্যান্য যদি বিবেচ্য বিষয় কিছু থাকে তাহলে আমি বলবো যে আসলে এই ধরনের স্টকে এন্ট্রি নেওয়া তো অবশ্যই রিস্কি, বাট এখন বাজারে এই ধরনের স্টকে থেকে কিন্তু প্রফিট টেকিং চলছে ছোট ছোট স্টকগুলোতে। 14 টাকা 50 পয়সার যে হাইটি রয়েছে এটাকে ব্রেকআউট করতে হবে। আর সাপোর্ট লেভেল যেটি আমি বলবো যে এখন 13 টাকায় অবস্থান করছে, এখান থেকে শেয়ারটি যদি ডাউন ট্রেন্ডে চলেও যায় সেক্ষেত্রে 11 টাকা থেকে 11.40 এই পর্যায়ে শেয়ারটির জন্য খুব ভালো একটা সাপোর্ট রয়েছে। আর হিস্টোগ্রামের বারগুলো ধূসর হয়ে আছে, এখানে ভলিউমটা গেইন করতে হবে। যদিও গতদিন সে
23 লক্ষ ভলিউম গেইন করেছে, তবে এখানে কিন্তু বায়ার এবং সেলারদের যে কম্পিটিশন সেখানে কিন্তু সেল প্রেশারটাই বেশি ছিল। সুতরাং সেটাও বিবেচ্য বিষয় এন্ট্রি নেওয়ার ক্ষেত্রে, যে ছোট ছোট স্টকের যে কারেকশনগুলো, এই কারেকশন যদি খুব বেশি বড় হয়ে যায় তাহলে কিন্তু প্রফিট টেকিং জোনে আসতে সময় লেগে যায়। সুতরাং এই বিষয়গুলো মাথায় রেখে আপনারা শেয়ারগুলোতে বিনিয়োগে আসবেন। এরপরে এআইএল, আমরা একটু এআইএল কে দেখি কি অবস্থায় রয়েছে। এআইএল খুব কারেকশন জোনের মধ্যে দিয়ে রয়েছে, ক্যান্ডেলটা ভালো আসেনি। এর আগেও সে তো একটা মুভমেন্ট দিয়েছিল 2 টাকা 90 পয়সায়। তো এখন একটা কারেকশন জোন রয়েছে, তো এই কারেকশন জোনে থাকবে। আশা করি এই কারেকশন জোনটা সে খুব বেশি দীর্ঘায়িত করবে না। 78 টাকা 20 পয়সা থেকে 79 টাকা বা 79 টাকা 60 এই লেভেলেই সে কারেকশন জোন দিয়ে আবারও মুভমেন্টে যাবে। এর আগেও যেটি বলেছিলাম যে 92 টাকার উপরে স্টকটিকে ক্লোজ দিতে হবে প্রাথমিকভাবে। তো দেখা যাক শেয়ারটি সেই লেভেলে এসে ক্লোজ দিতে পারে কিনা। যদি ক্লোজ দিতে পারে তাহলে অবশ্যই স্টকটি ভালো করবে, যেহেতু এটি টেক্সটাইল সেক্টরের একটি স্টক, ক্যাশ ডিভিডেন্ডের পাশাপাশি স্টক ডিভিডেন্ড দিয়ে যায়। সুতরাং এই স্টকটি একটু স্লোলি আমরা একটু মুভমেন্ট দেখব, বাট হতাশ হওয়ার কিছু নেই। পাবলিক হোল্ডিং খুবই কম, মুভমেন্ট চলে আসলে খুব দ্রুতই প্রাইস অ্যাকশন হয়ে যাবে। সুতরাং একটু অপেক্ষা করতে হবে, শেয়ারটি ভালো। এরপরে অ্যাডভেন্ট ফার্মা, আমরা একটু দেখি অ্যাডভেন্ট ফার্মার কি অবস্থা। অ্যাডভেন্ট ফার্মা সাপোর্টটাকে খুব সুন্দরভাবে রেসপেক্ট করেছে ফার্মাসিউটিক্যাল সেক্টরে। এই ছোট স্টকটি আমরা দেখেছি খুব ভালো প্রাইস অ্যাকশন হতে হঠাৎ ক্যাটাগরি পরিবর্তনের পরে একটা দীর্ঘ ডাউন ট্রেন্ড, এই ডাউন ট্রেন্ড থেকে উত্তরণের জন্য চেষ্টা করছে। 1% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে, সেটিও ডিসবার্স হয়নি, যার কারণে তাকে ক্যাটাগরি চেঞ্জ করে জেড ক্যাটাগরিতে পাঠানো হয়েছে। সেকেন্ড কোয়ার্টার ইপিএসটাও ভালো আসেনি। আশা করি শেয়ারটি ভালো হবে, তবে তার যে প্রাথমিক বাধা 17 টাকা বা 16 টাকা 50 পয়সার এই ধরনের বাধা যেগুলো রয়েছে, এটাকে সাকসেসফুলি ব্রেকআউট করতে হবে ভলিউমটা সহ। ভলিউমটা গেইন করতে পারছে না, 3 লক্ষ ভলিউম। এর আগে সে ছোট ছোট র্যালি করে মুভমেন্টে যাওয়ার চেষ্টা করছে, বাট একটু কারেকশন জোন তো থাকবেই যেহেতু ছোট স্টক। এখন আমি যেটি বলবো যে এন্ট্রি জোনে যাওয়া যাবে, সন্দেহ নেই, কিন্তু প্রফিট টেকিং জোনে যেতে হলে আমি বলবো যে 17 টাকা এই লেভেলে শেয়ারটিকে প্রাথমিকভাবে আমরা প্রত্যাশা করি। তো দেখা যাক শেয়ারটি কি করে। আর সাপোর্ট জোন যদি বলি সেক্ষেত্রে 17 টাকা 15 টাকা 80 পয়সা এটি শেয়ারটির জন্য একটা ভালো সাপোর্ট। সেটা যদি রেসপেক্ট না করে তাহলে কিন্তু আবারও 15 টাকা 50 পয়সা থেকে 15 টাকা এই লেভেলে স্টকটি আসার সম্ভাবনা রয়েছে। এরপরে ওএল নিয়ে আমার আলোচনা। আমি আবারও আপনাদেরকে বিশেষভাবে অনুরোধ করব, যারা প্রথমবারের মতো আমাকে শুনছেন অবশ্যই আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। অনুরোধের শেয়ার থাকলে সেটি অবশ্যই আপনার কমেন্টসে লিখে আমাকে জানাবেন, আমি সেটি অবশ্যই আপনাদের সাথে আলোচনা করব। ওএল অলিম্পিক অ্যাক্সেসরিজ লিমিটেড ইঞ্জিনিয়ারিং সেক্টরে যে মুভমেন্ট, সেই মুভমেন্টের সাথে ওএল কে আমরা সেভাবে মুভমেন্টে আসতে দেখিনি। আনচেঞ্জড, ডাউন ট্রেন্ড, সাইডওয়েজ মুভমেন্ট, 3 ভাবেই সে লাইফটাকে পার করছে। তো এই পার করাটা আসলে আরো কিছুদিন লাগবে, তার এখন পর্যন্ত সেল সিনারিওতে রয়েছে। তো এই সেল সিনারি থেকে বের হতে পারলে শেয়ারটিকে আমরা 10 টাকার এই লেভেলে প্রাথমিকভাবে ধরে নেব মুভমেন্ট আসলে, এবং সেটা যদি সে সাকসেসফুলি ব্রেকআউট করতে পারে তাহলে 11 টাকা থেকে 12 টাকা এই লেভেলে আমরা স্টকটিকে দেখব, এবং স্টকটির পাবলিক হোল্ডিং কিন্তু প্রায় 10 কোটির কাছে। সুতরাং ভলিউমটা গেইন করতে হবে, এবং ক্যাটাগরি যদি চেঞ্জ হয়ে যায় তাহলে অবশ্যই স্টকটি আরো ভালো পারফর্ম করবে। তো যাদের কাছে রয়েছে আমি বলবো আপনারা অপেক্ষা করেন, অবশ্যই স্টকটি ভালো করবে এবং মার্কেট দীর্ঘমেয়াদী ভালো হবে। সেই দীর্ঘমেয়াদী ভালো হলে আপনারা সুইং ট্রেডিং এর মাধ্যমে অভিনব কায়দায় অবশ্যই ফায়দা লুটবেন। আপনাদের ফায়দা লুটতে হলে অবশ্যই আপনাদের সুইং ট্রেডিং এর প্রতি মনোযোগী হতে হবে। তো এই হচ্ছে মূলত আজকের আপনাদের অনুরোধের স্টক নিয়ে আমার সংক্ষিপ্ত পরিসরের আলোচনা। আশা করি আপনারা সকলেই ধৈর্য সহকারে আজকের আলোচনাটি শুনেছেন। তো আগামীকালকে পবিত্র আজকের রাতে আমরা সেহরি খাবো, তো তারাবি পড়ব, সকলেই তারাবি পড়বেন, নামাজ পড়বেন, এবং আগামীকালকে যেহেতু রোজা, সেই রোজা থাকবেন। সবার শারীরিক সুস্থতা কামনা করছি, সকলে ভালো থাকবেন এই প্রত্যাশায় আজকের আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।